হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে বাংলা বিষয় থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি। দেখো আজকে যেটা নিয়ে আমি আলোচনা করব, দেখো সেটা আমি বোর্ডেই লিখে দিয়েছি। তোমাদের যে বাংলা কাব্য সাহিত্য রয়েছে, সেই বাংলা কাব্য সাহিত্যে একজন অন্যতম শ্রেষ্ঠ কবি মাইকেল মধুসূদন দত্ত যে রয়েছে, সেই মধুসূদন দত্তের অবদান নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব। আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই। দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে কিন্তু তোমাদের অনলাইনে ক্লাস করানো হয়, তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয়। তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাচ্ছ কিংবা আমাদের থেকে নোটস পেতে যাচ্ছ, তারা এই উপরে দেওয়া নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে। ঠিক আছে, তাহলে আমি আমার আলোচনাটি শুরু করছি। দেখো প্রথমেই বললাম আমি কি নিয়ে আলোচনা করব, যে মাইকেল মধুসূদন দত্ত যে রয়েছে, মধুসূদন দত্তের এই বাংলা কাব্য সাহিত্যে তার অবদান নিয়ে একটু আলোচনা করব। দেখো কিছু কিছু পয়েন্ট কিন্তু আমি এখানে তুলে ধরেছি, এই পয়েন্টগুলো ধরে ধরে আমি এক এক করে আলোচনা করব। ঠিক আছে, প্রথমে তার অবদান সম্পর্কে একটু আমি বলে নিই। বাংলা এই যে কাব্য জগতে এক মহান পুরুষ কিন্তু ছিল এই মাইকেল মধুসূদন দত্ত। তার অবদান যে রয়েছে কাব্য সাহিত্যে অবদান, সেটা বিশেষভাবে কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা যদি নজর দিই, এই যে মধ্যযুগ যে রয়েছে, সেই মধ্যযুগের সেই কাব্যকে কি করেছিল, সেই সাহিত্যকে তিনি একটা নতুন ধারায় নবচেতনায়, ঠিক আছে, নবচেতনায় বা আধুনিকতার চেতনায় কিন্তু তিনি দীক্ষিত করেছিল এই বাংলা কাব্যকে। তার হাত ধরেই কিন্তু এই আধুনিকতায় দীক্ষিত হয়েছিল সেই সমাজ। তো বলেছে, দেখো আমি এক এক করে এখানে লিখেছি। প্রথমেই যেটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জানতে হবে, যে বাংলা মহাকাব্যের ধারায় শ্রেষ্ঠ কবি যদি বলা হয়, এই যে শ্রেষ্ঠ কবি উপাধিটা কাকে দেওয়া হয়েছিল, মধুসূদন দত্তকে কিন্তু শ্রেষ্ঠ কবি বলে উপাধি দেওয়া হয়েছিল তাকে এই বাংলা কাব্য সাহিত্যের মধ্যে। ঠিক আছে, আমরা যদি দেখি, দেখো পরের পয়েন্টে আমি লিখেছি এই যে বাংলা তার প্রথম কাব্য, ঠিক আছে, প্রথম কাব্য নিয়ে আলোচনা করার আগে আরেকবার বলি, এই যে প্রশ্নটা যে আমি লিখেছি শ্রেষ্ঠ কবি, তোমাদের এইভাবে প্রশ্ন আসতে পারে যে বাংলা কাব্যে কাকে শ্রেষ্ঠ উপাধি বলা হয়, ঠিক আছে, কাকে শ্রেষ্ঠ কবি বলা হয়, এইভাবে কিন্তু তোমাদের কোশ্চেন আসতে পারে। তখন তোমরা লিখবে যে বাংলা সাহিত্যে মধুসূদন দত্ত হচ্ছে হলো শ্রেষ্ঠ কবি, তাকে বলা হয় কিন্তু। ঠিক আছে, দেখো পরের পয়েন্টে আমি লিখেছি যে তার রচিত প্রথম কাব্যটির নাম কি। দেখো আমি সেটা এখানে লিখে দিয়েছি। তার রচিত প্রথম কাব্য রয়েছে তিলোত্তমা সম্ভব, ঠিক আছে, যেটার মধ্যে আমরা দেখবো সাইডে আমি লিখে দিয়েছি যে মহাভারতের যে কাহিনী, সেই মহাভারতের কাহিনীকে টেনে তুলে তিনি একটি কি করেছিলেন, নবচেতনায় সেটাকে কিন্তু নবচেতনায় অবতীর্ণ হয়েছিলেন সে কাহিনীটাকে তুলে ধরে। ঠিক আছে, দেখো পরে আমি লিখেছি এই যে তিলোত্তমা সম্ভব যে রয়েছে, আমরা দেখব প্রথম এই কাব্যটাই কিন্তু তিনি অমিত্রাক্ষর যে ছন্দ রয়েছে, সেই অমিত্রাক্ষর ছন্দের কিন্তু তিনি ব্যবহার করেছেন। ঠিক আছে, দেখো পরের পয়েন্টে আমি দিয়েছি যে মধুসূদন দত্তের অমর সৃষ্টি, সব থেকে বিখ্যাত এবং তার অমর সৃষ্টি যে কাব্যটি রয়েছে, যেটা খুবই বিখ্যাত বাংলা কাব্যে, সেটা রয়েছে মেঘনাদ বধ কাব্য। এই যে মেঘনাদ বধ কাব্য, এটা কিন্তু 1861 সালে তিনি রচনা করেছিলেন। এবং এর ঘটনা যদি আমরা দেখি, যে রামায়ণের যে ঘটনা রয়েছে, সেই ঘটনাকে কিন্তু কেন্দ্র করে তিনি এই কবিতাটি, এই কাব্যটি তিনি লিখেছিলেন। ঠিক আছে, তারপরে পরের পয়েন্টে আমি লিখেছি যে মধুসূদন দত্ত রচনাতে কৃতিত্ব রয়েছে। দেখো বঙ্গদেশ, তিনি যে সমস্ত কাব্য যে রচনা করেছিলেন, তার মধ্যে আমরা যেই বিষয়গুলো দেখব, সেটা হচ্ছে বঙ্গদেশ, বঙ্গনারী, বাংলা ভাষায় প্রকৃতি এবং প্রিয় মানুষের যে স্মৃতিচারণ, এক অনবদ্য ফ্রেম কিন্তু তিনি রচনা করেছিলেন তার কাব্যগুলির মধ্যে। ঠিক আছে, দেখো তো মধুসূদন দত্তের সম্পর্কে আমরা যতই বলবো কাব্য সাহিত্যে, ততই কম পড়ে যাবে। পরে দেখো আমি লিখেছি যে তিনি মোট 110টি সনেটে বঙ্গদেশের এক জীবন চিত্র তিনি কিন্তু এঁকেছিলেন। তিনি যে সনেট, আমরা যদি বলি বাংলা ভাষায় প্রথম সনেট লেখা শুরু করেছিল কে, বা চতুর্দশ প্রতি কবিতার যে লেখা শুরু করেছিল, তিনি কিন্তু ছিল এই মধুসূদন দত্ত। তো তিনি টোটাল 110টি তিনি সনেট লিখেছেন, এবং সেখানে আমরা দেখব যে বঙ্গদেশের এক জীবন চিত্র কিন্তু তিনি তুলে ধরেছিলেন তার সনেটগুলির মধ্যে। ঠিক আছে, পরে দেখো আমি পয়েন্ট করে দিয়েছি যে মধুসূদন দত্তের অন্যতম পত্র কাব্য,
মধুসূদন দত্তের অন্যতম পত্রকাব্য যেটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, সেই অন্যতম পত্রকাব্যটির নাম হলো বীরাঙ্গনা, যেটা তিনি 1962 সালে কিন্তু তিনি তার এই অন্যতম একটি পত্রকাব্য তিনি লিখেছিলেন বীরাঙ্গনা। ঠিক আছে, দেখো পরে আমি পয়েন্ট করে দিয়েছি তার অপর আরেকটি কাব্যের নাম। এই যে ব্রজঙ্গনা আর বীরাঙ্গনা, এই পরপর তিনি কিন্তু এই দুটি কাব্য লিখেছিলেন। এই ব্রজঙ্গনা ছিল তার অন্যতম পত্রকাব্য, বীরাঙ্গনা ছিল তার অন্যতম পত্রকাব্য, এবং তার সঙ্গে তার আরেকটি অপর কাব্যের নাম হলো তো ব্রজঙ্গনা। ঠিক আছে, তো বাংলা সাহিত্যে তার সম্পর্কে, কাব্য সাহিত্যে তার সম্পর্কে যতই বলবো, তার অবদান কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তো আজকে তার কাব্য সাহিত্যের অবদান থেকে আমার আলোচনা এতটুকুনি ছিল। আলোচনাটি আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের কিছু হলেও বোঝাতে পেরেছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।